দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে ব্রিটেনের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী স্টারমার। মধ্যরাতে সচিবালয়ের সামনে পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হলো অব্যাহতি পাওয়া এসআইদের নিরাপত্তার স্বার্থে ব্যবস্থা দাবি পুলিশের। প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র। জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল রায় আজ 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরসহ 5 আসামি খালাস। অবৈধ স্থাপনার কারণে বাগেরহাটের বিষখালী নদী পুনর্খনন ব্যাহত বিপাকে পানি উন্নয়ন বোর্ড ক্ষতিপূরণ চান ভবন মালিকরা। চাঁদপুরের মতলবে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, হাসপাতালে গড়ে ভর্তি 3 শতাধিক রোগী, শিশুর বাড়তি পরিচর্যার পরামর্শ। এবং রাজনৈতিক ছত্রছায়ার প্রধান শিক্ষকের বিশ্ববিদ্যালয়ের কোটি টাকা আত্মসাৎ, প্রমাণ মিললেও ন্যায় ব্যবস্থা নেওয়া হয়নি ক্ষুব্ধ চিকিৎসক অভিভাবকরা। দর্শক দেখছেন শিরোনামগুলো, সংবাদ সকালে, সঙ্গে আছে মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। সমালোচনা ও চাপের মুখে পদত্যাগে বাধ্য হলেন ব্রিটেনের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা এক চিঠিতে পদত্যাগের কথা জানান তিনি। তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ফ্ল্যাট কাণ্ড, তথ্য গোপন সহ নানা অভিযোগ উঠেছে। নীরব দাসের রিপোর্টে বিস্তারিত। দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ফ্ল্যাটকাণ্ড, তথ্য গোপন সহ নানা অভিযোগে জর্জরিত ব্রিটিশ মন্ত্রী ও বাংলাদেশের শেখ পরিবারের সদস্য টিউলিপ সিদ্দিক এসব অভিযোগের দায় নিয়ে দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবি জানায় অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোটগুলো। এমনকি টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান। এমন পরিস্থিতিতে নড়ে ওঠে স্টারমারের মসনদও। এসব অভিযোগের মুখে পদত্যাগ করতে বাধ্য হন হ্যামস্টেড ও হাইগেটের 42 বছর বয়সী এমপি টিউলিপ। বিবিসি জানায়, লেবার পার্টির প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পদত্যাগের কথা জানিয়ে চিঠি লিখেন টিউলিপ। চিঠিতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্যার ল্যাওরি ম্যাগনাস তার দায়িত্বে কোনো প্রকার অসঙ্গতি খুঁজে পাননি। এমনকি তিনি কোড অফ মিনিস্ট্রালের নীতিও ভঙ্গ করেননি। তবে তার জন্য অর্থনীতি বিভাগের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হতে পারে। এরপরই সংবাদ শিরোনামে ছড়িয়ে পড়ে তার পদত্যাগের খবর। বর্তমানে টিউলিপের পরিবর্তে ব্রিটিশ অর্থনীতি বিভাগের দায়িত্ব পেয়েছেন লেবার এমপি ইমা রেইনল্ডস। এছাড়া বাংলাদেশের সাবেক সরকার প্রধানের সঙ্গে পারিবারিক দুর্নীতি, অনিয়মের অভিযোগও রয়েছে টিউলিপের বিরুদ্ধে। এমনকি তার পরিবারের সদস্যের বিরুদ্ধে 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগও তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। মধ্যরাতে পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের সামনে অবস্থানরত অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচের শিক্ষানবিশ এসআইদের। এর আগে রাত 11টা থেকে কয়েক দফা সচিবালয়ের 1 নং গেটের সামনে থেকে তাদের সরে যেতে বলা হয়। এক পর্যায়ে মধ্যরাতে 1টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল জল কামান ব্যবহার করে নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেয়। তবে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই জল কামান ব্যবহার করেছে পুলিশ। এ সময় রমনা জোনের ডিসি মাসুদ আলম সংবাদ মাধ্যমকে বলেন, সচিবালয় এলাকায় 144 ধারা জারি থাকা সত্ত্বেও কোনো রকম বল প্রয়োগ ছাড়াই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 310 এসআইকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে কয়েকদিন ধরে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন তারা। আদায়ের জন্য আসছি, আমরা কোনো বিশৃঙ্খলাও করি নাই। সেক্ষেত্রে তারা এসে আমাদের উপর ঠান্ডা পানি ছোড়া শুরু করে। এই শীতের কনকনে রাতে একটা মানুষ কতটা অমানবিক হইলে এই কাজটা করতে পারে। আমরা অনশনরত অবস্থায় আছি। আমরা আজকে 2 দিন থেকে অনশন, আমাদের কাছে কেউ আসেনি সরকার পক্ষ থেকে। আর আজকে আমরা পুলিশের জল কামানের শিকার হইলাম। এটা আপনারা জানেন যে একেবারে সচিবালয়ের সামনের যে রাস্তাটা, এটা পুরোটাই একটা প্রোটেক্টিভ এরিয়া। এখানে 144 জারি করা আছে।
সবসময় তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাবা তোমরা তোমাদের বাসায় যাও, প্রয়োজন হলে কালকে সকালে আসো, তোমরা রাতে থাকো না এখানে। আর রাতে যদি থাকতেই হয় সেক্ষেত্রে প্রেস ক্লাব আছে, এখানে শহীদ মিনার আছে, জাতীয় জাদুঘরের সামনে প্রজন্ম চত্বর বলে ওইখানে আছে, ওইখানে আমরা প্রোটেকশন দিব তোমাদের। কিন্তু এই সেন্সিটিভ একটা জায়গা, এখানে কোনো কিছু ঘটলে তোমরা জবাব দিতে পারবে না, আমরাও পারবো না। অন্যান্য প্রসঙ্গ, ঐকমত্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার গঠিত 4টি সংস্কার কমিশন বুধবার প্রতিবেদন জমা দেবে। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐক্যমতের ভিত্তিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে চায় সরকার। এ লক্ষ্যে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক হবে। সেদিন স্পষ্ট হবে কবে এবং কিভাবে ঘোষণাপত্রটি প্রকাশ করা হবে। সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে। আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। প্রেস সচিব জানান, সংস্কারের জন্য গঠিত 4টি কমিশন বুধবার প্রতিবেদন জমা দেবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন সদস্যরা এই প্রতিবেদন জমা দেবেন। সংস্কার কমিশনের 4টা সংস্কার কমিশন আসবেন, এসে চিফ অ্যাডভাইজারের যে কার্যালয় তেজগাঁওয়ে ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজাররা থাকবেন, আমাদের মাহফুজ আলম উনিও থাকবেন, ওনাদের কাছে এইটা হ্যান্ডওভার করবেন। প্রতিবেদন হস্তান্তরের পর দুপুর 3টায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানাবে সরকার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের রায় আজ। মঙ্গলবার 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে এদিন ধার্য করেন আদালত। মঙ্গলবার চতুর্থ দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এ মামলার বিচারে সংবিধান ও আইন অনুসরণ করা হয়নি। ব্যক্তিগত প্রতিহিংসা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়া সহ অন্যান্যদের সাজা দেওয়া হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। 5 অগস্ট দেশের পট পরিবর্তনের পর খালেদা জিয়ার করা লিভ টু অ্যাপিলের পরিপ্রেক্ষিতে গেল 11 নভেম্বর সাজা স্থগিত করেন আপিল বিভাগ। মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, যে মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র আটকের মামলায় সাজা থেকে খালাস পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার কারামুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বর্তমানে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আছেন বাবর। সাবিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। বলা হয়, অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আনা হয়েছিল। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে তিক্ততা বাড়ে ভারতের। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি। ক্ষমতার পালাবদলে পরবর্তী 1-11 সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার। 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর ক্ষমতায় এসে নতুন করে তদন্ত শুরু করে আওয়ামী সরকার। অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। চোরাচালান মামলায় বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আর অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় একই আসামিদের। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামিরা।
মঙ্গলবার অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান বাবর। বিচারপতি মোস্তফা জামান ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই মামলায় 14 জনের সাজা হয়েছিল। এই 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুজনিত কারণে নিষ্পত্তি হয়ে গেছে। বাবরের আইনজীবী জানান তার বিরুদ্ধে আনা 2টি অভিযোগই ভিত্তিহীন বলে মনে করেছেন আদালত। ওনার বিরুদ্ধে 2টা অভিযোগ এনেছিলেন রাষ্ট্রপক্ষ। একটা অভিযোগে বলেছেন যে ওনার কথায় 5 জন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, উনি ইনফ্লুয়েন্স করে ছেড়েছেন, একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন। একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল, তৎকালীন সচিবের নেতৃত্বে একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়, ওই তদন্তকে তিনি বাধাগ্রস্ত করেছেন। এই দুটোর ব্যাপারে এই আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। 78 দিন রিমান্ডে থাকেন বাবর। এ সময় জোর করেও বেগম জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেননি রাষ্ট্রপক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 2 মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 23 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার রিপোর্টে বিস্তারিত জানব। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, মামলায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের 23 কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে। জনাব শেখ হাসিনা পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, অনুসন্ধানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক এলাকায় 27 নম্বর সেক্টরের 203 নম্বর রাস্তার প্লটটি নিজের নামে বরাদ্দ নেন বলে প্রমাণ পেয়েছে দুদক। শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। এর আগে পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করে দুদক। বিডি 4, 5, 6, নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চাঁদপুরের মতলব ডায়রিয়া হাসপাতালে হু হু করে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন 3 শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে এতে আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা ও শিশুদের বাড়তি যত্ন ও পরিচর্যার পরামর্শ তাদের। শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। আইসিডিডিআরবি হাসপাতাল চাঁদপুরের মানুষের কাছে পরিচিত মতলব হাসপাতাল নামে। ডায়রিয়া ও কলেরা রোগের চিকিৎসার জন্য চাঁদপুর সহ আরও কয়েকটি জেলার মানুষের ভরসার জায়গা এটি। শীত মৌসুমে হঠাৎ করেই এ হাসপাতালে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 2 সপ্তাহে এখানে চিকিৎসা নিয়েছে প্রায় 5000 জন, যার মধ্যে 85% শিশু। বেশ কিছুদিন ধরেই হাসপাতালের এমন চিত্র। বাচ্চাদেরকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন মায়েরা। ভর্তির হিসাবে প্রতি ঘন্টায় এ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে 13 শিশুকে। শিশুদের ডায়রিয়া, বমি সহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। আজকে 5 দিন যাবত অসুস্থ, আমি ডাক্তার নিয়ে আসছি, এখন আগে থেকে একটু আলহামদুলিল্লাহ ভালো। আমাদের বাড়ি বাকিলা, আমার বাচ্চারা আজকে 2 দিন বমি পাতলা পায়খানা, এদিকে চিকিৎসা ভালো তো এজন্য ভর্তি করানোর জন্য আসছি। 3 দিন ধরে পাতলা পায়খানা হইতাছে। আলহামদুলিল্লাহ আমরা সাচার থেকে আসছিলাম,
ঠিক আছে, এখন আল্লাহ দিলে ভালোই, তারা ওনার রিলিজ দিয়ে দিছে। মৌসুমের এই সময় শিশুদের রোটা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি জানিয়ে বাড়তি পরিচর্যার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। শীতের এই সময়ে শিশুদের ডায়রিয়ার প্রকোপ বাড়ে, যা সাধারণত রোটা ভাইরাস জনিত কারণে হয়ে থাকে। এই ডায়রিয়ায় শিশুর পাতলা পায়খানার পাশাপাশি জ্বর ও বমি থাকতে পারে। শিশুকে খাবার স্যালাইনের পাশাপাশি বুকের দুধ এবং 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের প্রতিদিন একটা করে 10 দিন বেবি জিঙ্ক খাওয়াতে হবে। খাবার স্যালাইন তৈরির ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই ডায়রিয়া ভালো হতে সাধারণত 3 থেকে 7 দিন সময় লাগতে পারে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অভিভাবকের সচেতনতাই শিশুদের মধ্যে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব কমিয়ে আনতে পারে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। শীতের প্রকোপ বেড়েছে কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গায়। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা ও খায়রুজ্জামান সেতু। প্রথমে যাচ্ছি কুড়িগ্রামে। জুয়েল, আপনি জানাবেন আপনাদের কুড়িগ্রামে শীতের বর্তমান পরিস্থিতি আসলে কেমন? মার্জানা, আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে কিন্তু গত 1 মাস ধরে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে এখানকার তাপমাত্রা। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। আমি সকালে আবহাওয়া অফিসের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে আগামী আরও 1-2 দিন তাপমাত্রা আরও নিম্নগামী হবে এবং এ মাসেই কিন্তু এ জেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার কথা বলছে আবহাওয়া অফিস। এছাড়াও এই ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে। সে সময় কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে এবং দিনমজুর শ্রেণীর মানুষ রয়েছে তারা কিন্তু শীত কষ্টে ভুগছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, যেহেতু কুড়িগ্রাম 16টি নদ নদী বেষ্টিত একটি জেলা, এই 16 নদ নদীর অববাহিকায় 4 থেকে 4.5 শতাধিক চরাঞ্চল রয়েছে। এই চরাঞ্চলের মানুষ কিন্তু এই ঠান্ডায় কষ্টে রয়েছে। এছাড়াও এই ঠান্ডার কারণে জেলা প্রশাসন যে জেলার 9 উপজেলা রয়েছে, 9 উপজেলায় কিন্তু এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। পাশাপাশি কিন্তু বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু জেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছেন। তবে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি যারা দরিদ্র শ্রেণীর মানুষ, তারা বলছেন কিন্তু অনেকে আমাদের অভিযোগ করেছেন তারা কিন্তু শীতবস্ত্র পাননি। এছাড়াও কিন্তু এই ঠান্ডার কারণে জেনারেল যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। রোগীর মধ্যে শিশু এবং বয়স্করা বেশি রয়েছে। এই ছিল কুড়িগ্রামের ঠান্ডার পরিস্থিতি। আমরা এখন চলে যাব চুয়াডাঙ্গায়। আমাদের সহকর্মী রয়েছে সেতু, আপনি জানাবেন চুয়াডাঙ্গায় ঠান্ডার কি অবস্থা, কেমন দেখছেন? ধন্যবাদ জুয়েল। আপনাকে যদি ঠান্ডার কথা বলতে হয়, প্রথমে জানাতে হয় চুয়াডাঙ্গায় গত 11 তারিখ থেকে আজকে পর্যন্ত 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রার ভিতরেই হচ্ছে ওঠানামা করছে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু এই কয়েকদিন ধরে শীতের তীব্রতা খুব একটা নাই বলতে গেলেই চলে। আমি একটু যদি পিছনে কথা বলি, সেটা হচ্ছে কিন্তু 11 তারিখের আগে অর্থাৎ 10 তারিখের আগে পর্যন্ত কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গাতে বিরাজ করছিল। সেটা কিন্তু 11 তারিখের পর থেকে 10-11 ভিতরেই ওঠানামা করছে। তবে আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে আগামী শনি রবিবার থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে। তার আগে কোনো তাপমাত্রা কমার সম্ভাবনা নাই আর কি। তবে আজকে যে বিষয় সেটা হচ্ছে যে সকালের দিকে কিন্তু হালকা কুয়াশা ছিল এবং আজকের তাপমাত্রা ছিল কিন্তু সকাল 6টায় 11.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে যে সূর্যের আলো যে সকালে দেখা গিয়েছে, কিন্তু এই আলোর তীব্রতা কিংবা তেজ কিন্তু সূর্য মেলে ধরবে না বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। তবে এই শীতে কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছে চুয়াডাঙ্গার খেটে খাওয়া দিনমজুর মানুষ, কারণ তারা ঠিক মতো কিন্তু কাজকর্ম করতে পারছে না। আর এদিকে যারা শীতার্থ আছে তারা কিন্তু শীতের জন্য কষ্ট করছে। যদিও জেলা প্রশাসন ও পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠনগুলো শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে, কিন্তু সেটা কিন্তু চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। নামেই তিনি একজন প্রধান শিক্ষক, আসল কাজ ছিল প্রভাব খাটিয়ে নিজের আখের গোছানো। রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার দাপটে 16 বছরে বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা করেছেন আত্মসাৎ। প্রমাণও মিলছে তদন্তে। তবে অদৃশ্য কারণে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বলছি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের কথা।
গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে 5 মাস বিদ্যালয়ে না আসলেও নিয়মিত তুলছেন বেতন ভাতা জানিয়ে ক্ষুব্ধ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। 2008 সালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন শরীফুল ইসলাম। তখন থেকেই ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাদের সাথে গড়ে তোলেন সখ্যতা। এরপর থেকে 16 বছর ধরে প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের ফান্ডের টাকা তছরূপ, ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, সার্টিফিকেট বাবদ অর্থ আদায় সহ করেছেন নানা অনিয়ম। আত্মসাৎ করেছেন বিদ্যালয়ের কোটি কোটি টাকা। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে 5 মাস আসেননি বিদ্যালয়ে, তবে নিয়মিতই তুলছেন বেতন ভাতা। উনি আসলে স্কুলটাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে নিয়ে উনি পরিচালনা করতেছিলেন। 5.5 লক্ষর অধিক টাকা তিনি বিভিন্ন সময় চেক সভাপতির কাছে সই করে নিয়ে আসে, মানে 4-5টা পাতা সই করে নিয়ে আসলো, এইভাবে টাকা তোলে। প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অনিয়মের বিরুদ্ধে শিক্ষা বোর্ডে বেশ কয়েকবার অভিযোগও দিয়েছেন শিক্ষকরা। হয়েছে তদন্ত, নির্দেশনাও এসেছে ব্যবস্থা নেওয়ার। তারপরও অদৃশ্য কারণে অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন, জানিয়ে ক্ষুব্ধ শিক্ষকেরা। জোর দাবি যে দ্রুত এই চিঠির আলোকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অর্থনৈতিক যে প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত করেছে এর একটা সুষ্ঠু সুরাহা আমরা চাই, অর্থাৎ বোর্ডের চিঠির আলোকে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের দাবি, তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো সত্যতা মেলেনি তদন্তে। এসব অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত নন তিনি। ওই কমিটিতে যদি কোনো অভিযোগ থাকে তাহলে পরবর্তী পর্যালোচনা। আজ পর্যন্ত এরকম কোনো অডিট কমিটিতে আমার নামে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, তদন্ত সাপেক্ষেই তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে এবং সেটা তদন্ত প্রতিবেদনও প্রেরণ করা হয়েছে এবং সেটার অলরেডি আরেকটা তদন্ত করার জন্য কিন্তু সহকারী কমিশনার ভূমিকা আহ্বায়ক করে জেলা থেকে কিন্তু একটা কমিটি করা আছে। তো যেহেতু কমিটি করা আছে সেটা তদন্ত হবে, সেই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো উঠে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবে এমন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ প্রশ্নবিদ্ধ করে শিক্ষা ব্যবস্থাকে। তাই অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক ও স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বাগেরহাটে অবৈধ স্থাপনার কারণে সময় বাড়িয়েও বিষখালী নদী পুনর্খনন শেষ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। অবৈধ দখলদারদের দাবি, নদীর জমি না বুঝে ক্রয় করে বাড়িঘর করেছেন, তাই উচ্ছেদের আগে ক্ষতিপূরণ চান তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে শেষ নোটিশ দেওয়া হয়েছে, অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ করে খনন কাজ চালিয়ে নেওয়া হবে। সহকর্মী এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। বাগেরহাটের মোড়লগঞ্জ ও কচুয়া উপজেলা দিয়ে বয়ে গেছেন বিষখালী নদী। দীর্ঘদিন খনন না করা ও অবৈধ দখলে মৃতপ্রায় নদীটি, ফলে পানির অভাবে ফসলি জমিতে সেচের সংকট দেখা দেয়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে নদী পাড়ের বাসিন্দারা। দুর্ভোগ লাঘবে 2019 সালে নদীটি পুনঃখননের প্রক্রিয়া শুরু হয়। দরপত্র আহ্বান শেষে 2023 সালে প্রায় 45 কোটি টাকা ব্যয়ে 24 কিলোমিটার নদী খননে আদেশ দেয় বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে অধিকাংশ জায়গা খনন করা হলেও দুই উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এতে মাত্র 1 কিলোমিটার খাল খননে আরো 6 মাস সময় বৃদ্ধি করা হয়। তবে সিএস রেকর্ড অনুযায়ী খাল খননের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। আমরা উপরস্থ কর্মকর্তাদের এবং উপরস্থ যারা আছেন ওনাদের কাছে আমাদের দাবি যে আমাদের এই খাল খননে কোনো ধরনের কোনো বিঘ্ন তারা না ঘটায়। আমরা চাই যে সুন্দরভাবে এই খালটা যেভাবে কাটতে হয়, ওই ঘর যদিও থাকে তাদের যদি শিডিউলি থাকে যে ভাঙিয়ে দিতে হবে, ভাঙতে হবে। এদিকে অবৈধ দখলদাররা দাবি করেন সরকারি কোষাগারে জমির অনুকূলে খাজনা দেন তারা, উচ্ছেদের আগে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। নদী হবে জানি না, ঘর বানছি আমরা, সরকারের দলিল দিছে, রেকর্ডও দিছে, আমরা বাড়ি বিডিয়া বেচকে একটু আইয়ে যে পোতা রাখছি। এবারে আমরা একটা মসজিদ করছি, একটা ছোট রুম করছে, একটা কাঠের ঘর আছে,
আর আমার 10টা দলিলের জমি সব খালে চলে যাচ্ছে। আমরা এই জমিটার খাজনা দিছি, রেকর্ড করছি, সবকিছুই করছি। নোটিশ প্রদান ও মাইকিং করার পরেও খনন কাজে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান এই সহকারী প্রকৌশলী। সিএস ম্যাপ অনুযায়ী ডিমার্কেশনও করে দেওয়া হয়েছে তাদের এখানে, তারা বিভিন্নভাবে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার কারণে আমাদের কাজ এখন আমরা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। দখলদাররা স্থাপনা না সরালে আইন অনুযায়ী উচ্ছেদ সম্পন্ন করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। কয়েকটি পরিবার আমাদের ওই নদী দখল করে আছে, তারা আমাদের খনন কাজে বাধা প্রদান করছে। উচ্ছেদ করতে পারলে আমরা সুন্দরভাবে খালটি নদীটি খনন করতে পারবো এবং খনন করতে পারলে আমাদের যে নদী খননের উদ্দেশ্য সেটা অব্যাহত থাকবে। খনন সম্পন্ন হলে কচুয়া ও মোড়লগঞ্জের কৃষকদের মুখে আবারও হাসি ফুটবে এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।